চৌধুরী বাড়ির আকাশ যেন আজ মেঘলা, শান্ত নীর আজ নিস্তব্ধ হয়ে গেছে। সানজানা বেগম এবং আশরাফ চৌধুরীর মাথায় হাত দিয়ে চিন্তিত মুখে বসে আছে। রাতভর দুশ্চিন্তায় কারো চোখে ঘুম আসেনি। সানজানা বেগম বারবার আরশিয়ার ফোনে কল দিচ্ছেন। এক হাতে তসবি নিয়ে পড়ছে, অন্য হাতে কপাল চেপে ধরেছেন। আশরাফ চৌধুরী বারান্দায় দাঁড়িয়ে আছেন, মুখ গম্ভীর ও চিন্তিত, চোখ লাল। রাত পেরিয়ে সকাল হওয়ার অস্থিরতা তাকে যেন আরও অস্থির করে তুলেছে। এখনো কোনো খবর পাওয়া যায়নি। যদি টাকার জন্য কিডন্যাপ করে তবে কেউ তো এখনো ফোন করলো না। বিজনেস কিংবা কোথাও তো তার শত্রু নেই। না, ভাবতে পারছে না। গাড়ির চাবিটা নিয়ে আবারও বেরিয়ে পড়লেন। অর্তি ঘর জুড়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছে। আর সে চিন্তায় সেও সারা রাত ঘুমায়নি। তারপর ফোনটা হাতে নিয়ে আবার রনিতকে কল করলো। ওপাশ থেকে ক্লান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে ভেসে এলো, চিন্তা করো না, আমি খুঁজছি। রিহানের ফোনে রাত থেকে কল দিচ্ছি, কল যাচ্ছে না। অর্তির বুক তার ধক করে উঠল। হঠাৎ কেঁদে ফেলল, বলল, আমরা যদি ওকে না পাই তাহলে ভাবতে পারছেন কি হবে যদি ওর সাথে খারাপ কিছু হয়ে যায়। ওপাশ থেকে কিছুক্ষণ থেকে রনিত নরম গলায় বলল, তুমি চিন্তা করো না, রিহান আর যাই হোক অত খারাপ ছেলে নয়। খারাপ না হোক, কিন্তু একটা মেয়ে এক রাত বাড়ির বাহিরে থাকা তো মানুষ নিশ্চয়ই ভালো চোখে দেখবে না। রনিত ভাবল, সত্যি তো, মানুষকে তো বোঝানো মুশকিল, কিন্তু মানুষ ওত পেতে থাকে কখন কে কী করছে তা শুনে তার 10 গুণ বানিয়ে চারদিকে ছড়ানো। অর্তির চোখে জল ভরে উঠল। রনিতের উত্তর না পেয়ে কল কেটে বিছানায় বসে পড়ল। রাস্তায় রাস্তায় হেঁটে চলছে আরশিয়া, গন্তব্যহীন অচেনা পথে। এই রাস্তা কিংবা আশেপাশে কিছু চেনে না সে। রিহান ওকে নিয়ে আসতে চেয়েছিল, জোর করে হাত ধরে বলেছিল, চলো এখন তোমাকে রেখে আসি, আমার কাজ শেষ। কিন্তু আরশিয়া রাগে ঘৃণার ধাক্কা মেরে বলেছিল, আই হেট ইউ, আমি আপনাকে ছাড়বো না, কোনোদিনও না। রিহান উঠে আরশিয়ার কাছাকাছি দাঁড়িয়ে মুখের উপর ফু দিয়ে হেসে বলে, কোনোদিন ছাড়বে না তাহলে ধরে থাকো, কে মানা করেছে? এই নাও, এগিয়ে আসলাম। বলে আরেক ধাপ এগিয়ে গেল। কাছাকাছি হলো দুজনে। আর সে আবারও ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। দরজার দিকে হাঁটা দিল একাই। সেই ধাক্কার পর পেছনে তাকায়নি সে। একা একা বেরিয়ে এসেছে, এখন একা হাঁটছে, অথচ জানে না এই হাঁটার শেষ কোথায়। মানুষের ভিড়ের মাঝে থেকেও একা হয়ে যাচ্ছে তার মন। সকাল থেকে মানসিক দোলাচলে থাকা আরশিয়া একা একা হাঁটছিল। অচেনা রাস্তায় গন্তব্যহীন পথগুলো যেন তার ভিতরের অস্থিরতাকে প্রকাশ করছিল। চোখের সামনে ঝাপসা হয়ে আসছিল সব কিছু। একসময় হঠাৎই বুঝতে না পেরে সেই সোজা রাস্তার মাঝে চলে আসে। ঠিক তখনই দ্রুতগতির একটি গাড়ি হর্ন বাজিয়ে তার সামনে এসে পড়ে। মুহূর্তের মধ্যে কারো শক্ত হাত তার কবজি ধরে টেনে নেয় রাস্তার ধারে। দেখে চলবেন তো, এত কি ভাবছেন? কঠোর ধারালো কণ্ঠ শুনে আরশিয়ার হুঁশ আসে। তখন তাকালো সামনে। তার সামনে দাঁড়িয়ে আছে একজন যুবক। বয়স খুব বেশি নয়, সর্বোচ্চ 27-28। লম্বা দেহ, গায়ের রং উজ্জ্বল ফর্সা, কালো শার্ট আর জিন্স পরনে, চোখে তীব্র দীপ্তি, হালকা দাড়ি আর চোয়ালে দৃঢ়তার ছাপ তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। আরশিয়া কিছু বলতে গিয়েও চুপ করে যায়। যুবকটি আবার বলে, এভাবে আনমনে হাঁটছিলেন কেন? এখন এটা দুর্ঘটনা হয়ে যেতে পারত। আরশিয়া বাড়তি কথা বলল না, শুধু বলল, ধন্যবাদ বাঁচানোর জন্য। আমি আসলে রাস্তা চিনি না, আর কিছু কারণে চিন্তিত ছিলাম তাই। কিছুক্ষণ নীরব থাকায় ছেলেটি বলল, চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিই। এভাবে একা অচেনা রাস্তায় হাঁটা নিরাপদ নয়। আরশিয়া প্রথমে কিছুটা দ্বিধায় পড়ে যায়। এক অচেনা মানুষ, তাকে বিশ্বাস করা কি ঠিক হবে? কিন্তু যুবকের কণ্ঠস্বর আর চোখের ভরসাটুকু যেন তাকে আশ্বস্ত করে যে হীন বাঁচাতে পারে তার মধ্যে নিশ্চয়ই খারাপ উদ্দেশ্য থাকবে না। দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে মাথা নেড়ে রাজি হয়ে যায়। ছেলেটি একপাশে ইঙ্গিত করে, চলুন ওদিকে আমার গাড়ি। আরশিয়া নীরবে তার সঙ্গে হাঁটতে থাকে। ছেলেটি গাড়ির দরজা খুলে দিল। আরশিয়ার সামনে বসলো। গাড়ি চলল সামনের দিকে। ছেলেটি এবার আরশিয়ার মুখের দিকে তাকালো। ভীষণ মিষ্টি চেহারা, তবে মিষ্টি মুখখানা কালো আধারে ঢেকে আছে, যা খুব একটা ভালো লাগলো না। তারপর জানতে চাইল, আপনার বাসার ঠিকানাটা বলুন। আরশিয়া বলল। ছেলেটি একটু অবাক হলো, বলল, এত দূর একা কী করতে এসেছেন? আরশিয়া জানা নেই সে ঠিক কত দূরে, তাই সেও জানতে চাইল।
কত দূর এটা? শহর থেকে প্রায় 2 ঘন্টা রাস্তা। আপনি কিভাবে এখানে আসলেন? আর সে উত্তর দিল না, তাই ছেলেটিও আর জিজ্ঞেস করলো না। ভাবলো হয়তো তিনি বলতে চান না। সকালে শুনশান রাস্তায় ছুটে চলেছে গাড়ি, আর সে মাথা এলিয়ে দিয়ে ভাবছে কাল রাতের কথা। অন্য কিছু বুঝতে না পারলেও কিছু একটা তো হয়েছে, সেটা সে বুঝতে পারছে। আশরাফ চৌধুরী আবার বাড়িতে আসলেন কিছু দরকারে। দরকারি জিনিসটা নিয়ে আবার যাওয়ার জন্য পা বাড়াতেই কেউ একজন সামনে এসে দাঁড়ায়। দীর্ঘ 2 ঘন্টা পর গাড়ি এসে থামলো চৌধুরী বাড়ির গেটের সামনে। ছেলেটি নেমে আরশিয়াকে বলল, মিস, নামুন, এসে গেছি। আরশিয়া চোখ খুলল। তার চোখ লেগে এসেছিল, বুঝতে পারেনি এসে পড়েছে। আরশিয়া নেমে পড়ল, বাড়ির দিকে তাকালো। ছেলেটির দিকে তাকিয়ে বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের উপকারের কথা আমি কখনো ভুলব না। ছেলেটি হাসল, সেই হাসিতে মাধুর্য মেশানো। বলল, মোস্ট ওয়েলকাম। এখন তাহলে যাই। ছেলেটি তড়িঘড়ি করে জানতে চাইল, মিস, আপনার নামটাই তো জানা হলো না। আরশিয়া তির্যক হেসে বলল, আরশিয়া চৌধুরী। ওকে, এবার যেতে পারেন। ভালো থাকবেন। আর নেক্সট টাইম দেখে শুনে চলবেন। সবসময় কিন্তু আমার মতো কেউ বাঁচাতে আসবে না। এই শহরের মানুষ বড় স্বার্থপর। রাস্তায় মানুষ মরতে দেখলে তারা বাঁচানোর বদলে ছবি তুলে পোস্ট দেওয়ার জন্য। হাসতে হাসতে ছেলেটা বলল। তার কথা বিপরীতে আরশিও একটুখানি হাসলো। তারপর পা বাড়ালে দরজার দিকে। ছেলেটি তাকিয়ে রইল আরশিয়াকে, আর দেখা গেল না। গাড়ি ঘুরিয়ে চলে যাওয়ার আগে বাড়ির দিকে চোখ বুলালো, তারপর চলে গেল। আরশিয়া কলিং বেলে চাপ দিল। মুহূর্তেই সঞ্জনা বেগম দরজা খুলে দিলেন। মনে হচ্ছে তারই অপেক্ষায় বসেছিল। মেয়েকে পেয়ে সেখানে জাপটে ধরলেন, বললেন, তুই ঠিক আছিস? দেখে ভালো লাগছে, আয়। আর সে ধীর পায়ে ভেতরে ঢুকলো। ড্রয়িং রুমের সোফায় নজর যেতে সে চমকে ওঠে। সে কি ভুল দেখছে? না, সে ভুল দেখছে না। তার বাবার পাশে রিহান বসে আছে। শুধু বসে না, হেসে গল্প জুড়ে দিয়েছে। আশরাফ চৌধুরী মেয়েকে দেখে এগিয়ে আসলেন। আহ্লাদে মেয়েকে পেয়ে চিন্তামুক্ত হলেন। আর সে নিশ্চুপ তাকিয়ে রইল। রিহান তার দিকেই তাকিয়ে হাসছে। আরশিয়ার চোয়াল শক্ত হয়ে এলো। তার সামনে গিয়ে রেগে জানতে চাইল, আপনি এখানে? রিহান কিছু বলার আগেই সঞ্জনা বেগম বলল, ছেলেটা আমাদের সব বলেছে, ওর কাছে আমরা কৃতজ্ঞ। আরশিয়া বুঝল না এই লোকটির কাছে তারা কিসের জন্য কৃতজ্ঞ, তাই জানতে চাইল, কি বলেছে, কিসের জন্য কৃতজ্ঞ? আশরাফ চৌধুরী আগে বলতে শুরু করলো, রিহান তো তোকে বাঁচিয়েছে। কোন ছেলে নাকি তোকে কিডন্যাপ করেছিল, সে তোকে চিনে বলে পিছু নেয় এবং সুযোগ বুঝে তোকে বাহির করে আনে। রাত হয়ে যাওয়ার জন্য ভোরবেলা বাড়ির পথে রওনা দিয়েছিলি, তুই নাকি মাঝ পথে নেমে গেছিস। মানুষ একসাথে দেখলে অন্য কিছু ভাবতে পারে জন্য। আরশি অবাকের চরম পর্যায়ে চলে গেছে। রিহান তার দিকে তাকিয়ে এখনো হাসছেই। আরশিয়া বাবা মায়ের সামনে কিছু বলতে পারল না। তার আপাতত ভালো হয়েছে, নয়তো কোথায় ছিলাম, কি উত্তর দিতাম। তারপর দাঁতে দাঁত পিষে বলল, সেই ছেলে উনি দেখেন, তাহলে শুনুন, কে সে ছেলে? তাকে তো জেলে দেওয়া উচিত। এত বাজে ছেলে বাবা মা শিক্ষা দিতে পারেনি মেয়েদের সাথে কেমন ব্যবহার করতে হয়। রিহান ভ্রু কুঁচকে তাকালো, আবারও সেই ভুল, যদিও এবার বলার যথার্থ কারণ আছে। সে বলল, আঙ্কেল, আমি তো ছেলেটাকে চিনি না। আর সে চিনলে বলো। আর সে কিরমির করে তাকালো, বলতে পারলো না, শুধু বলল, চিনি না, তবে এতটুকু জানি সে আর যাই হোক ভালো ছেলে তো নয়। রিহান আরশিয়ার দিকে তাকিয়ে চোখ টিপে দিল। আরশিয়া রেগে গেল। ইচ্ছে করলো খুন করতে। বাবা মায়ের সামনে এত ভালো পাত্র সাজলো, তবে এর শোধ আমি নিব। রিহান এবার উঠে দাঁড়ালো, সবাইকে উদ্দেশ্য করে বলল, আঙ্কেল আন্টি, আজ তাহলে আমি আসি। অন্য কখনো আবার দেখা হবে। আমাদের বাসায় বেড়াতে যাবেন। আব্বুকে তো আপনি চেনেনই। সঞ্জনা বেগম বাদ সাধল, বলল, এত বড় উপকার করলে কখনো ভুলবো না। তুমি খেয়ে তারপর যাও। না না আন্টি, আজ যাই, অন্যদিন এসে খাবো। রাতে বাসায় ছিলাম না, কাউকে কিছু বলিনি। আম্মু নিশ্চয়ই চিন্তা করছে। তিনি আর আটকালেন না, রান্নাঘরে গেলেন। আশরাফ চৌধুরী ফোন আসলে তিনি কথা বলতেই এক সাইডে যান। আর সে আশেপাশে দেখে রিহানের সামনে আসলো, কলা চেপে বলল, এখানে ভালো সাজতে এসেছেন, অভদ্র বেয়াদব লোক। রিহান কলারে ধরা হাতটা চেপে ধরল, বলল, সবসময় তেরে এত কাছে আসো তুমি, অথচ অভদ্র বলছো আমায়, কেমন শুনতে লাগছে না? আর সে ঝট করে শার্টের কলার ছেড়ে দিল। রাগে চোখে তাকিয়ে বলল, দিন, আমারও আসবে।
আপনাকে কি করে দেখবেন? কি করবে? আদর? ছি, তুমি না ভদ্র। আরশিয়া চোখ গরম করে তাকালো, তারপর চলে গেল তার ঘরে। রিহান শুধু হাসলো আর বলল, এমনিতেই রাগিনী হলো বড্ড বোকা পাখি। সকালটা আজ অন্যদিনের চেয়ে একটু বেশি সতেজ। রোদের আলো হালকা সোনালি আভা ছড়িয়ে দিয়েছে চারদিকে। হাওয়া ঝাপটায় গাছের পাতাগুলো যেন কেমন নাচছে আনন্দে। কংক্রিটের দেয়ালে বৃষ্টির ঝাপটা, শীতল বাতাস। সকাল সকাল এমন আবহাওয়া হৃদয় শীতল করে। শহরের কোলাহলের ভেতরেও সকালের প্রথম প্রহরে আছে একরকম প্রশান্তি। সেদিনের পর দুদিন কেটে গেছে, আর সে আতঙ্ক বিভ্রান্তি অনেকটা সামলে নিয়েছে। অর্তি প্রায় সময় সঙ্গ দিয়েছে। আজ সকালে আয়নায় নিজেকে দেখে মনে হলো সে আবার আগের মতো হাসছে। আজ ভার্সিটিতে যাবে অর্তির সাথে। একটা লাল সালোয়ার সাথে পরে রেডি হয়ে নিচে নামলো। আজ আগে খেয়েছে, তাই তাড়াহুড়ো করা লাগলো না। আশরাফ চৌধুরী অফিসে গেছে। আঞ্জুমা চৌধুরীকে বলে বেরিয়ে পড়ল। আজকে অর্তি উল্টো পথে আরশিয়ার বাসার নিচে দাঁড়িয়ে আছে। প্ল্যান ছিল আজ একসঙ্গে যাবে, দুজন একসঙ্গে রিকশা চড়ল। দুজনে আড্ডা, মুখর হাওয়া বা হাসাহাসি, গল্পে যেন সময় গলে যাচ্ছে। নির্মল বাতাসে রিকশায় বসে পাশে প্রিয় বান্ধবী, এর চেয়ে ভালো অনুভূতি আর কি? রিকশা থেকে নেমে পড়লো দুজনে। রিকশাওয়ালা মামাকে ভাড়া দিয়ে চলল। ক্যাম্পাসের গেটে পৌঁছাতে একটা ঘটনা ঘটে গেল। ভিড়ের মধ্যে একটা ছেলে ইচ্ছে করে আরশিয়ার দিকে ধাক্কা দিল। প্রায় পড়ে যাচ্ছিল সে। অর্তির হাত আঁকড়ে ধরে পড়া থেকে সামলে নেয়। সঙ্গে সঙ্গে অর্থির রাগে বলে উঠল, এই, দেখে শুনে চলতে পারো না? ছেলেটা সরি না বলে উল্টো রেগে বলল, এত ভিড়ে ধাক্কা লাগতেই পারে, এতে কি গায়ে ফোসকা পড়ল নাকি অঙ্ক চলে গেল? আশার রাগ উঠে গেল। একে নিজে ইচ্ছে করে ধাক্কা দিয়েছে, সে বুঝতে পেরেছে, তার উপর বাজে কথা বলছে। তার দিকে তাকালো কেমন গিলে খাবে এমন। আর সে রেগে গিয়ে বলল, ভদ্রভাবে কথা বলুন, এগুলো কীরকম ভাষা? ভদ্রতা তোর কাছেই শিখতে হবে? কই শিখাবে বল, একলা ঘরে নাকি? তাহলে রাজি, চল যাই। আয়েশের রাগ অতিমাত্রায় প্রকাশ পেলে কষি এক থাপ্পড় মারতে যাবে, তার আগে রিহান সহ ওর বন্ধুরা এসে পড়ে। তারা পেছন থেকে সব দেখতে পেয়েছে। রিহান ছেলেটার শার্টের কলার ধরলো, বলল, কি রে, কি বলছিলি? একলা ঘরে শিখাবে? চল আমি শেখাই, আজ তোর স্পেশাল ক্লাস নিব। রিহান ছেলেটাকে মারতে মারতে নিয়ে যাচ্ছিল। মাঝে বাদ ছাড়লো আর শিয়া বলল, ছেড়ে দিন, ঝামেলা পাকিয়ে লাভ নাই। এমন কত ঘটনা মেয়েদের সাথে ঘটে, কিছু মানুষ এদের চেয়েও বেশি জঘন্য। রিয়ান ছেড়ে দিল, বুঝতে পারলো শেষের কথাটা তাকে উদ্দেশ্য করে বলেছে। ছেলেটি ততক্ষণে পালিয়ে গেছে। বহিরাগত ছেলে এসেছে হয়তো কোনো প্রেমিকা সাথে দেখা করতে, কিন্তু অন্য কোনো মতলবে। আরশিয়া ওর থেকে নিয়ে চলে গেল। রিহান কেবল দাঁড়িয়ে রইল। অভিক বলল, কথাটা কি তোকে বলল? রনিত বলল, বলা স্বাভাবিক নয় কি? একজন মেয়ের কাছে তার সম্মান বড়। বাড়াবাড়ি কিছু না হোক, কিছু একটা হয়েছে ভাববে। সাহিল কিছু একটা ভেবে বলল, দোস্ত, তোদের ঝগড়া ভালো লাগে, এমন শাস্তি দেওয়া নয়। অভিষেক খুব একটা কথা বলে না, তবে আজ বলল, মনে হয় মেয়েটাকে সত্যি বলে দেওয়া উচিত, নয়তো নিজেকে তার নিজের কাছে খারাপ লাগবে, এতে মানসিক চাপ বাড়বে। রিহান শুধু শুনল, বলল, চল, ক্লাসে সবাই হয়ে গেছে। ছুটল 5 জনে। তাদের এই 5 জনের বন্ধুত্বের মধ্যে রনিত আর অভিকের সাথে কলেজ লাইফ থেকে পরিচিত। সাহিল আর অভিষেকের সাথে ভার্সিটিতে ভর্তি হয়ে পরিচয়। ক্লাস শেষে ছেলেরা একসাথে বের হলো। ভিড়ভাট্টা রাস্তায়ও রিহান আজ অদ্ভুত চুপচাপ। ও সময়ের মতো হাসাহাসি করছে না। অভি খেয়াল করে বলল, কিরে তুই এত চুপ কেন? মেয়েটার কথা লাগছে নাকি? রিহান মৃদু হেসে এড়িয়ে গেলেও ভেতরে ভেতরে কথাটা তাকে নাড়া দিচ্ছিল। এমন কত ঘটনা মেয়েদের সাথে ঘটে, কিছু মানুষ এদের চেয়েও বেশি জঘন্য। আরশির বলা লাইনটা যেন বারবার কানে বাজছে। সে ভাবল, মেয়েটা কি আমাকে এই মানুষগুলোর সাথে মেলালো? আমি কি সত্যি এতটা খারাপ ওর চোখে? অবশ্য হবারই কথা, যে কাণ্ড করেছি তা বাড়াবাড়ি হয়েছে। অন্যদিকে একটা ক্লাস শেষ করে অর্থি আরশি আড্ডা দিচ্ছিল। তখনই অর্থি হেসে বলল, রিহান ভাইয়া আজ তোকে নিয়ে যা করলো তাতে আমি অবাক হয়ে গেছি। যে নিজে সব সময় তোকে অপমান আর ঝগড়াঝাটি করতে বসে থাকে, সে আজ এগিয়ে আসলো। আরশিয়া মুখ ঘুরিয়ে নিল, শুধু বলল, এসব ভালো মানুষের সবার সামনে দেখায়। মানুষ সবার সামনে যা দেখায় তা আসল নয়। রাগের মাথায় যে রূপ বাহির হয়ে আসে সেটাই তার আসল রূপ। অর্থি বুঝতে পারল আরশিয়া ভুল বলেনি। মানুষ বহুরূপী।
উপরে যেমন দেখায় ভেতরে তেমন নয়। আরশিয়া মুখে এমন বললে অন্তরে কোথাও একটু নাড়া দিয়েছিল। রিহান যদি তখন না আসতো তবে হয়তো সেই ছেলেটা বাজে মন্তব্যের ভার আরও বহন করতে হতো। আরশিয়া নিজেকে বোঝালো, আমার মানুষের সাথে দূরত্বটাই ভালো। আমার মানুষের ভালো মানুষই দেখে সব ভুললে হবে না। ভার্সিটির মাঠে বসে আছে আরশিয়া আর অর্থি। নেক্সট আরেকটা ক্লাস আছে, তারই অপেক্ষা করছে। তখন কেউ একজন সামনে এসে দাঁড়ালো। ওরা দুজনে পা থেকে উপরে তাকালো, দেখলো ফারিয়া দাঁড়িয়ে আছে। চোখে মুখে রাগ আর হিংস্রতা উপচে পড়ছে। আরশিকে উদ্দেশ্য করে বলল, তোর জন্য রিহানের কাছে অপমানিত হয়েছি, তোকে কিন্তু দেখে নেব। আর সে উঠে দাঁড়ালো, বলল, আমার জন্য মানে? একে অন্যের নাম করে বাজে চিরকুট দিয়েছ, তার উপর আমাকে দোষারোপ করছো। হাউ ফানি! তুমি আমার সিনিয়র না হয়ে থাপ্পড়টা তোমার গালেও দেওয়া উচিত ছিল। ফারিয়া রেগে গেল। আরশিয়াকে মারার জন্য হাত তুলতেই তার পাশের জন থামিয়ে দিল, বলল, রিয়ান ভাইয়া আসছে, তাড়াতাড়ি এখান থেকে চল। ফারিয়া হাত নামালো। রিহান আর তার বন্ধুরা ততক্ষণে এসে পড়েছে। মূলত ফারিয়াকে ওদের কাছে দেখে আসলো। রনিত জিজ্ঞেস করলো, কি হচ্ছে এখানে? ফারিয়া, এখানে কি? ফারিয়া রাগ ছেড়ে ইনোসেন্ট ভাব নিয়ে ন্যাকামো করে বলল, সেদিনের জন্য সরি বলতে এসেছিলাম রনিত। রিহান, তোমাকেও সরি বলে রিহানের কাছে দাঁড়ালো, হাত ধরে বলল, প্লিজ রিহান, বন্ধু হিসেবে ক্ষমা করে দাও। আরশিয়া আর অর্তি হা হয়ে গেছে। এই মেয়ে কি নাটকবাজ মুহূর্তে পাল্টি খেয়ে গেল? রিহান ভ্রু কুচকে তাকালো, ফারিয়ার হাত ঝাটকা মেরে ছেড়ে দিল। আরশিয়া ফারিয়াকে শায়েস্তা করতে মুচকি হেসে বলল, আমি তো এত সহজে ক্ষমা করব না, আমার সাথে হাত জোর করে ক্ষমা চাইতে হবে। ফারিয়া রেগে গেল, বলল, হাউ ডেয়ার! বলতে গিয়েও থেমে গেল। রাগের মধ্যে ভুলে বসেছে আশেপাশে কে আছে। অর্তি মুখ চেপে হাসছে। রিহান বাঁকা চোখে চেয়ে জানতে চাইল, কি বলছিলি? না কিছু না, ক্ষমা চাচ্ছি। মুখে হাসি রাখলো, ভেতরে রাগে ফুঁসছে। হেসে দাঁতে দাঁত পিষে আসিয়া সামনে হাত জোর করে বলল, সরি আরশিয়া, আমাকে ক্ষমা করে দিও। কি বলে শুনতে পাইনি। ফারিয়া আরও রেগে গেল। আরশিয়া রাগাতেই বলেছে। আবার সে বলল, সরি, আচ্ছা মাফ করে দিলাম, নেক্সট টাইম এমন ভুল যেন না হয়। ফারিয়া আর তার সাঙ্গ নিয়ে চলে গেল। আরশিয়া আর অর্থি পা বাড়ালে যাওয়ার জন্য। তখনই পিছু ডাকে থেমে যায়। রিহান এগিয়ে গিয়ে বলে, আমিও সরি, সেদিন রাতে তেমন কিছু হয়নি, শুধুমাত্র তোমাকে ভয় দেখাতে অনেক কিছু বলেছিলাম। রাগের সময় কন্ট্রোললেস হয়ে যাই, তাই মাথায় যা এসেছে করেছি। আরশিয়া শুনল, যাওয়ার আগে বলল, সরি বললেই আপনি তুলসী পাতা হয়ে যাবেন না। যত সব ন্যাকামো মানুষের অভাব নেই। ওই ফারিয়ার সাথে আপনাকে বেশ মানাবে, দুজনে নাটকবাজ। রিহান ভ্রু কুচকে তাকালো, বলল, ভালো কথা কারো সহ্য হয় না, এই মেয়ে তো না। মিঠা তিতা কোনো কথাই আপনার বলার দরকার নেই। আপনি এবং আপনার ফারিয়া আমার থেকে দূরে থাকবেন। আমি কি তোমার কাছে থাকি নাকি যে দূরে থাকবো? আর সে মুখ বাঁকিয়ে বলল, স্বভাব তো এমনই। আর সে চলে গেল। শেষের কথাটা ধীরে বললেও রিহান ঠিকই শুনতে পেল। এই মেয়ের সাথে আর কথাও বলবে না ঠিক করলো। অভিক উচ্চস্বরে হেসে বলল, মামা এবার জমেছে, আগের মতো সেই ঝগড়া। বিকেলের আবহাওয়া বেশ সুন্দর, শীতল বাতাস বইছে। রিকশায় বসে মুহূর্তটা উপভোগ করছিল আরশিয়া। আশেপাশে কত মানুষ। হঠাৎ তার চোখে পড়ল রাস্তার একপাশে ভিড় জমেছে। ভিড়ের ভেতরে কেউ একজন রাস্তায় পড়ে আছে। আরশিয়া কপাল কুঁচকে বলল, মামা রিকশা থামান। রিকশা থামাতে সে দ্রুত নেমে দৌড় দিল। সামনে গিয়ে যা দেখলো তাতে তার বুক কেঁপে উঠল। তার বাবার বয়সী এক মধ্যবয়সী লোক রাস্তায় পড়ে আছে। কপাল বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে, হাত কেটে গেছে, পা শক্ত করে ধরে গোঙাচ্ছে হয়তো আঘাতের ব্যথায়। আর সে বুক মোচড় দিয়ে উঠল। সে এমন পরিস্থিতি নিতে পারে না, কান্না পায়, ভয় লাগে, অচেনা মানুষ হলেও কষ্ট লাগে। তারাও তো কারো আপনজন এই ভেবে। চারপাশে দাঁড়ানোর লোকজন শুধু তাকিয়ে আছে, কারো এগিয়ে আসার মানসিকতা নেই। আরশের কণ্ঠ ফেঁপে উঠল রাগে, আপনারা কি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন? কেউ একটু সাহায্য করবেন না? কেউ উত্তর দিল না, শুধু একে অপরের মুখের দিকে তাকালো। কেউ বা চলে গেল। আর সে হাঁটু গেড়ে বসে লোকটার মাথাটা কোলে তুলে নিল। চোখে পানি এসে যাচ্ছিল। আঙ্কেল, ভয় পাবেন না, আমি আছি। সে চেষ্টা করছিল লোকটিকে তুলতে, কিন্তু একা সম্ভব হচ্ছিল না। ঠিক তখন ভিড় থেকে দুজন তরুণ এগিয়ে এলো। একজন বলল, আপা, আমরা আসি, ধরেন। মিলেমিশে তিনজন মিলে লোকটাকে তুলল। আর সে দ্রুত একটা গাড়ি থামালো।
দয়া করে আমাদের হসপিটাল পর্যন্ত নিয়ে যান। ড্রাইভার ভালো মানুষ ছিলেন, বললেন, চলুন উঠুন। লোকটি তখন শুধু মেয়েটার দিকে তাকিয়ে আছে, হয়তো কৃতজ্ঞতায়। নার্স এসে কপালে ব্যান্ডেজ করে দিলেন, হাত অনেকটা কেটে গেছে। ডাক্তার এসে হাতে সেলাই দিলেন, পায়ে নাড়াতে পারছে না ব্যথায়, চোখ বন্ধ করে থাকছে। পায়ে বেশি আঘাত লেগেছে বোঝা যাচ্ছে। ডাক্তার এক্স রে করতে পাঠালেন। আর সে এক কোণে দাঁড়িয়ে বুক ধরেছিল, মুখটা ফ্যাকাশে। ডাক্তার এসে বললেন, চিন্তার কিছু নেই, কয়েকদিন বিশ্রাম নিতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। শুধু এক্স রে রিপোর্ট আসলে কিছু ঔষধ দেব, আপনি বাসায় নিয়ে যেতে পারেন আপনার বাবাকে। আরশিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলল, মনে হলো বুকের ভেতর থেকে ভার নেমে গেল। বলল, উনি আমার বাবা নন। তাহলে কে? রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছিল, আমি নিয়ে এসেছি। আমি চিনি না ওনাকে। আপনি প্লিজ ওনাকে বলুন ওনার বাড়ির কাউকে ফোন করতে, তারা এসে নিয়ে যাবে। ডাক্তার বোধহয় একটু অবাকই হলো, বলল, ঠিক আছে, বলছি। আর সে এক কোণে বসে আছে, মাথায় ওনার রক্তের দাগ শুকিয়ে শক্ত হয়ে গেছে। লোকটা ধীরে ধীরে চোখ খুলে তাকালো, ফ্যাকাশে মুখে কৃতজ্ঞতার ছাপ। কাপা গলায় বলল, মা, তুমি না থাকলে আমার কি যে হতো। আল্লাহ তোমাকে ভালো রাখুক, তুমি আমার সন্তানের বয়সী, তাই তুমি করে বলছি। তুমি যা করলে আমার আপনজনও হয়তো করতো না। আরশিয়া হেসে বলল, আঙ্কেল, এসব বলবেন না, আমি যা করেছি যে কেউ থাকলে তাই করতো। নার্স পাশে থেকে মুচকে হেসে বললেন, না, সবাই করে না, অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তোলে, ভিডিও করে, কিন্তু সাহায্যের হাত বাড়ায় না। আরশিয়া নিচু স্বরে বলল, মানুষে মানুষকে সাহায্য করা তো দায়িত্ব। লোকটি আবারও বলল, তোমার এই ঋণ শোধ করতে পারবো না। আর সে বিব্রত হয়ে শুধু বলল, এসব ঋণ পাওনা ভেবে বলবেন না, আল্লাহ আপনাকে বাঁচিয়েছেন, আমি শুধু ওসিলা মাত্র। সন্ধ্যা হয়ে এসেছে, আর সে বাড়ি যেতে হবে, তাই লোকটার থেকে বিদায় নিল। ওনার বাড়ির লোককে তিনি ফোন করেছেন, তারা আসছে। আর সে নিশ্চিত হয়ে পা বাড়ালো, দরজা থেকে বেরিয়ে যাচ্ছে, হঠাৎ পেছন থেকে কেউ একজন ডেকে উঠল, মিস আরশিয়া। আরশিয়া চমকে তাকায়, মানুষটিকে দেখে একটু অবাক হয়, জিজ্ঞেস করে, আপনি এখানে? লোকটি এগিয়ে আসলো, হেসে উত্তর দিল, জি, আমি এখানে ডাক্তার, ডাক্তার মিহির শেখ। আরশিয়া তার দিকে নজর বুলালো, শরীরে ডাক্তারের সাদা পোশাক। অবাক হলো, উনি ডাক্তার, অথচ দেখে মনে হয়নি কত সাবলীলভাবে চলে। মিহির আবার জিজ্ঞেস করলো, এখানে কোনো দরকারে এসেছিলেন? হ্যাঁ, একটা দরকারে এসেছিলাম, এখন বাসে যেতে হবে। তারা আছে তাহলে? আমি ভাবলাম অনাকাঙ্ক্ষিতভাবে আবার দেখা হলো, চা খাওয়ার সময়টা দিবেন। আরশিয়া হাসলো, বলল, নেক্সট কখনো। নেক্সট আবার দেখা হবে তাহলে? আশি একটু দ্বিধায় পড়ল, মুখে জোরালো হাসির চেষ্টা করে বলল, আজকের মতো আবার অনাকাঙ্ক্ষিতভাবে দেখা হতেও পারে, আজ আসি তাহলে। মিহির মাথা নাড়ালো, আর সে চলে গেল। সে তাকিয়ে রইল তারই পানে। একজন নার্স এসে ডাকলো, ডাক্তার মিহির স্যার আপনাকে ডাকছে। হুম, যাচ্ছি, উত্তর দিচ্ছে ঠিকই, তবে চোখ তার আরশির পথের দিকেই। আরশি ততক্ষণে অনেক দূর চলে গেছে। মিলিয়ে যাওয়ার ঠিক একটু আগে পিছন ফিরে তাকালো, মিহিরের দৃষ্টি তার দিকে দেখে কেবল হাসলো, তারপর দৃষ্টির বাইরে চলে গেল সে। মিহির কপাল কুঁচকালো, বিরক্ত হলো এত তাড়াতাড়ি দৃষ্টির বাইরে চলে গেল বলে। শেষে শুধু ঠোঁটের ভাঁজে আওড়ালো, এক শ্যামসুন্দরী মাইয়া আমার মন নিল কাড়িয়া, জীবনের শেষ প্রান্তে সুখে থাকতে তাকেই যাব চাহিয়া।